ঋষি তার মা মনিকা দেবী এবং তার বাবা অজয় বাবুর সঙ্গে কলকাতা শহরে বসবাস করত। ঋষিকে দেখতে খুবই সুন্দর ছিল। ঋষি কলেজে পড়াশোনা করত। ঋষির বাবা অজয় বাবু একটা কোম্পানিতে কাজ করত। সেখান থেকে এসে যা টাকা মাইনে পেত তাই দিয়েই ভালোভাবে সংসার চলে যেত। ঋষির ঠাম্মা গ্রামে থাকতো। কলেজের ছুটি পেয়েই ঋষি তার ঠাম্মার কাছে গ্রামের বাড়িতে আসে। সেখানে এসে ঋষি মনে মনে ভাবে, কি জানি কবে এই মনের মধ্যে আমার মনের মতন মেয়ে খুঁজে পাবো। এতদিন ধরে তো খুঁজছি, খুঁজে আর পাচ্ছি না। ঋষি যখন এইসব কথা মনে মনে ভাবছিল তখনই সেখানে তার ঠাম্মা এসে বলে, ঋষি বাবা, এই নে পয়সা নিয়ে যা, আর মার্কেট থেকে কিছু সবজি কিনে নিয়ে আয় তো। এই দেখ আমি লিখে দিয়েছি, এগুলো কিনে আনবি। ঠাম্মা, আমি তো এখানে একটু ছুটি মানাতে আসলাম, আর তুমি এখানে আমাকে কাজ ধরিয়ে দিচ্ছ। ওখানে মা বাবা সবসময় আমাকে কাজে ব্যস্ত করে রাখে। এখানে আমি একটু রেস্ট নিতে আসলাম, আর তুমি এখানে আমাকে কাজ ধরিয়ে দিচ্ছ। আচ্ছা, তুই আগে এগুলো বাজার থেকে কিনে আন, তারপরে না হয় আরাম করে নিস। ঋষি তার ঠাম্মার কথা মতো টাকা নিয়ে বাজারের দিকে রওনা দেয়। বেশ কিছুটা দূরে যাবার পর ঋষি একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটাকে দেখতে ভীষণ সুন্দর ছিল। তার নাম ছিল রেশমি। রেশমিকে দেখে ঋষি মনে মনে বলে, হায় হায়, কি সুন্দর দেখতে মেয়েটাকে, কি দারুণ ফিগার। এরকম মেয়ে আর দুটো দেখিনি। তখনই রেশমি তার ব্যাগটা হাতে নিয়ে একটা ট্যাক্সিতে উঠে যায় আর সেখান থেকে চলে যায়। সেই দেখে ঋষি বলে, যা চলে গেল, আমার মতন এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলের দিকে তাকালো না। এইরকম ভাবে ঋষি রেশমির কথা ভাবতে থাকে। তারপর ঋষি বাজারে যায়, সবজি কিনে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ঋষি তাদের ছাদের ব্যালকনিতে আর রেশমির কথা ভাবতে থাকে। কি জানি মেয়েটা কোথায় গেল। মেয়েটার ফেসটা আমি কোনো মতেই ভুলতে পারছি না। ওর এত সুন্দর ফেসটা আমার চোখের মধ্যে ভেসে উঠছে, আর একবার যদি মেয়েটার সঙ্গে দেখা হয়ে যায় তাহলে আমি আর হাতছাড়া হতে দেব না। ঋষি এইরকমই ভাবছিল, তখনই সে সামনের দিকে দেখে যে সামনের বাড়ির ব্যালকনিতে সেই মেয়েটাই দাঁড়িয়ে রয়েছে। এই দেখে ঋষি খুব খুশি হয়ে যায়। রেশমি একটা খুব সুন্দর ড্রেস পরেছিল। রেশমিও ঋষির দিকে দেখতে থাকে। রেশমি ঋষির দিকে তাকিয়ে একবার ছোট্ট করে হাসি দেয়। রেশমিকে হাসতে দেখে ঋষি হাত নাড়িয়ে হাই বলে। তখন রেশমিও হাই বলে। তারপর রেশমি বাড়ির ভিতরে ঢুকে যায়। পরের দিন সকালেই ঋষি রেডি হয়ে বাড়ি থেকে বার হচ্ছিল। তখনই তার ঠাম্মা তাকে বলে, বাবা ঋষি, কোথায় যাবি এখন? এইরকম রেডি হয়ে কোথায় বেরোনো হচ্ছে? না না ঠাম্মা, কোথায় যাব না, এই তো একটু বাইরে যাব। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। তারপর ঋষি বাড়ি থেকে বেরিয়ে সোজা রেশমির বাড়ির দরজার কাছে যায় আর গিয়ে ডোরবেলটা বাজায়। রেশমি এসে দরজা খোলে। রেশমিকে নিজের চোখের সামনে দেখে ঋষি নিজের স্বপ্নের দুনিয়ায় চলে যায়। হাই, কাকে দরকার বলুন? কার সঙ্গে দেখা করতে এসেছেন? আমার তো তোমাকেই দরকার, তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি। একবার যে গেলে আমাকে সুযোগটা তো দাও, তাহলে আমি তোমাকে আমার বউ বানিয়ে নিয়েই যাব। কি ব্যাপার, কিছু তো বলুন। কি ভাবছেন এত? আসুন, ভিতরে আসুন। এই শুনে ঋষি রেশমির সঙ্গে বাড়ির ভিতরে যায়। আপনি এখানে একা থাকেন? আপনার সঙ্গে আর কেউ থাকে না? হ্যাঁ, এখন তো আমি একাই রয়েছি। মা মামার বাড়ি গিয়েছে আর আমার বাবা এই দুনিয়ায় নেই। তার মানে এখানে পুরোপুরি আপনি একা। আপনাকে খুবই সুন্দর দেখতে, তাই আমি আপনার সঙ্গে কথা বলতে চলে আসলাম। আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। হাই, আমার নাম রেশমি। আমার নাম ঋষি, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। এইরকম ভাবে তাদের দুইজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। একে অপরকে দেখার পর তারা দুইজন দুইজনাকে পছন্দ করে ফেলে। এইরকম ভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ঋষি প্রত্যেক দিন সুযোগ বুঝে রেশমির কাছে যেত। একদিন সুযোগ বুঝেই ঋষি রেশমিকে তার মনের কথাটা বলে দেয়। সব শুনে রেশমি ঋষিকে বলে, ঋষি, আমিও তোমাকে খুব পছন্দ করি, আমিও তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে ঋষি খুব খুশি হয়ে যায়। ঋষির খুশির কোনো ঠিকানাই ছিল না। এইরকম ভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন ঋষি খুব সুন্দরভাবে রেডি হয়ে রেশমির জন্য ফুল কিনে নিয়ে আসে। ঋষি রেশমির বাড়ি গিয়ে ডোরবেল বাজায়। ডোরবেলের আওয়াজ শুনে
রেশমির মা রূপা দেবী দরজা খোলে। ঋষি দেখে যে একটা মোটা মতো মহিলা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে ঋষি বলে, বাপ রে বাপ, এক রাতের মধ্যে তুমি এত মোটা কি করে হয়ে গেলে? কি বা এমন খেলে তুমি যে এক রাতের মধ্যে এত মোটা হয়ে গেলে? এই ছেলে কে তুমি, আর এরকম উল্টো পাল্টা কথা কাকে বলছো? কে বলুন তো আপনি? আর এই বাড়িতে কি করছেন? বার হয়ে যান বলছি। কি, আমার ঘর থেকে আমাকেই বের হয়ে যেতে বলছিস? দাঁড়া, তোর মজা বোঝাচ্ছি। এই বলে রেশমির মা ঋষিকে মারধর করতে থাকে। তখনই সেখানে রেশমি চলে আসে। মা, মা তুমি এ কি করছো? ছাড়ো ছাড়ো বলছি ঋষিকে। রেশমি যেমন হোক করে তার মাকে চুপ করায়। তারপর রেশমি তার মাকে নিয়ে ভিতরে চলে যায়। এদিকে ঋষি বাড়িতে চলে আসে। রেশমির মা ঋষির কথা জানতে পেরে যাবার পর রেশমিকে আর ঋষির সঙ্গে দেখা করতে দিত না। ঋষি রেশমির সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য ইচ্ছে হতো, কিন্তু সে কিছুই করতে পারছিল না। এইরকম ভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রাত্রেবেলা ঋষি রেশমিকে ফোন করে। রেশমি, তুমি রেডি থাকো, আমি যাচ্ছি তোমার কাছে। আর তুমি আমার সঙ্গে চলে আসবে। ব্যাগপত্র গুছিয়ে রাখো, কেমন? না না, আমি এটা করতে পারবো না ঋষি। মাকে ছাড়া আমি বিয়ে করতে পারবো না। আমি যদি এরকম ভাবে বিয়ে করি তাহলে মা কোনোদিন আমাদের মেনে নেবে না। উফ, তুমি এত চিন্তা করছো কেন? বিয়ের পর তোমার মা ঠিক মেনে যাবে। এই বলে ঋষি ফোন রেখে দেয়। তারপর ঋষি লুকিয়ে লুকিয়ে রেশমির বাড়ি যায়। রেশমিকে নিয়ে সে তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রেশমি আর ঋষি তাড়াতাড়ি বিয়ে করে নেয়। আমি আমার মাকে না বলেই বিয়ে করে ফেললাম। দেখো, তোমার মা তো বিয়ের জন্য রাজি হচ্ছিল না। যদি উনি থাকতো তাহলে আমাদের বিয়েটা হতো না। আর তাছাড়া এসব কথা এখন বাদ দাও। আজকে আমাদের বিয়ের প্রথম রাত, কত ভালো দিন বলো তো। তারপর ঋষি আর রেশমি বিয়ের প্রথম খুব ভালোভাবেই কাটায়। এদিকে ঋষি তার স্বপ্ন পূরণ করে। রূপা দেবী যখন জানতে পারে রেশমি বিয়ে করে ফেলেছে তখন সে আর কিছুই বলে না, কারণ তার আর কিছুই করার ছিল না। তাই সে চুপচাপ সবকিছুই মেনে নেয়। সেদিনের পর থেকে তারা হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে। শিল্পা দেবী তার একমাত্র মেয়ে নয়না আর ছেলে সমরেশ, বৌমা অনিন্দিতা এবং তার দুই ছোট্ট ছোট্ট নাতি নাতনি রিমা ও কৌশিককে নিয়ে ছোট্ট একটা গ্রামে বসবাস করে। সমরেশ পাথর কাটা ভাঙা, এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, এইসব কিছুই কাজ করত। আর এইসব করে সে যা টাকা পেত তাই দিয়ে সংসার চালাতো। কিন্তু সমরেশের এই টাকাতে সংসার চলতো না। অনেক কষ্টের সাথে সকলের মুখে খাবার তুলে ধরতো। এমনই একদিন, ও বাবারে বৌদি, প্রচন্ড শীত করছে। তুমি এই শীতের হাত থেকে বাঁচার জন্য কিছু একটা ব্যবস্থা করে দাও, না হলে আমরা কেউ আর বেঁচে থাকবো না। কনকনে শীতে সকলেই মারা যাব। নয়না, তুমি চিন্তা করো না, আমি তোমার দাদাকে বলেছি। তোমার দাদা এবারে টাকা পেলে তোমার জন্য নতুন সোয়েটার কিনে আনবে বলেছি। তাহলে দেখবে তোমাকে আর ঠান্ডা লাগবে না। কিন্তু বৌদি, এখন যে ঠান্ডা লাগছে, এখন ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, না হলে আর কতক্ষণে কনকনে ঠান্ডা সহ্য করব। দেখো নয়না, এখন আর কি করতে পারি আমরা? এখন তো করার মতো কিছুই নেই। হ্যাঁ, একটা জিনিস করতে পারি, আমরা যদি একটু আগুন পেতাম তাহলে হয়তো একটু শীত কম লাগতে পারে। চলো আমরা দুইজন মিলে গিয়ে উনুন জ্বালাই। অনিন্দিতা আর নয়না যখন এইসব কথা বলছিল তখন নয়নার মা শিল্পা দেবী সেখানে চলে এসে বলে, বৌমা, তুমি উনুন জ্বালাবার ব্যবস্থা করছো? ওইসব জ্বালিয়ে কোনো লাভ হবে না। দেখো, তুমি যতক্ষণ উনুন জ্বালাবে ততক্ষণ তোমার গা গরম থাকবে, কিন্তু তারপর যেই কি সেই আবারও একই শীত লাগবে। এর থেকে ভালো তুমি শুকনো ঘাস জোগাড় করো, আর সেই ঘাস দিয়েই জানালার দরজার বাইরে লাগিয়ে দাও। যদি একটু হলেও বাতাসটা কম প্রবেশ করে তাহলে হয়তো আমরা ঠান্ডার হাত থেকে রেহাই পাবো। মা, এখন শুকনো ঘাস কোথায় পাবো? চারিদিকে তো বরফ পড়ে সবই তো ভিজে হয়ে রয়েছে। এখন তো শুকনো ঘাস কোথায় পাওয়া যাবে না। আর যদিও পাওয়া যায় তাহলে তো সেই দুপুরের পর, কারণ রোদ উঠলে তখন ঘাসগুলো একটু শুকিয়ে যাবে। বৌদি, তাহলে এখন আমরা কি করব? কিছু তো একটা উপায় বার করতে হবে, না হলে এই কনকনে ঠান্ডায় আমরা কেঁপে কেঁপে কোথায় যাব, আর কার কাছেই বা সাহায্যের জন্য হাত পাতবো? নয়না, আমি বলছি তো, তোমার দাদাকে আমি তোমার কথা বলেছি। তোমার দাদা আমাকে বলেছে টাকা পেলে তোমার জন্য নতুন সোয়েটার কিনে আনবে। তুমিই বলো, আমরা তো বড়, কিন্তু রিমা আর কৌশিক ওরা তো একদমই বাচ্চা। ওদের তো তাহলে আরো বেশি ঠান্ডা লাগছে, তাই না? অনিন্দিতা যখন এইসব কথা বলে তখনই সেখানে তার দুই সন্তান রিমি আর কৌশিক চলে আসে। তখন তারা মাকে বলে, মা,
অনেক শীত লাগছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো না। দেখো না, বাইরে খেলছিলাম, কিন্তু ঠান্ডাতে আর দৌড়াদৌড়ি করার কোনো ইচ্ছাই যাচ্ছে না, হাত পা জড়ো হয়ে আসছে। মা জানো, আমার এক বান্ধবী যার সঙ্গে আমি খেলাধুলা করি, কিন্তু ওর মা ওকে টেনে নিয়ে চলে গেল। কেন? হঠাৎ করে শম্পার মা এরকম কেন করলো? শম্পা তো তোর সঙ্গে রোজেরই খেলা করতে আসে, আর তোর সঙ্গে কত ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কথা বলে, তাহলে আজ হঠাৎ ওর মা এরকম কেন ব্যবহার করলো? পিসি, শম্পার মা বলছিল আমরা নাকি গরিব, আমাদের সঙ্গে খেলতে বারণ করছিল। আর ওরা তো কত ধনী, ওদের বাড়িতে একবার ঢুকেছিলাম, মনেই হচ্ছিল না যে শীতকাল, চারিদিকে কি সুন্দর গরম লাগছিল। আর আমাদের বাড়িতে আসতেই বাবারে বাবা, শীতকালের এই হাওয়াটা যেন মনে হচ্ছে আমাদের গায়ে কেউ ছ্যাঁকা দিচ্ছে। মা রিমা, আমি তোর কথা সবই বুঝতে পারছি। তুই তো জানিস তোর বাবা কি কাজ করে, আর সেই কাজ করে আমাদের বাড়িটা ওই রকম ধনী লোকেদের মতো করা অসম্ভব। তোর বাবা তো তোদের জন্যই এত কষ্ট করছে, আর তোর বাবা তো বসে নেই, তোদের নতুন বছরের সোয়েটার কিনে দেবে বলে দেখ না কত কিছু কাজ করছে। মা, ওরা তো এখন বাচ্চা, ওদেরকে বলে কোনো লাভ হবে না। ওরা যেটা শোনে, যেটা দেখে সেটাই তো বলবে, তাই না? আচ্ছা রিমা, কৌশিক, তোরা হাত পা ধুয়ে খেতে বস, আমি তোদের খাবার দিয়ে দিচ্ছি। এই বলে অনিন্দিতা তার দুই সন্তানকে খাবার বেড়ে দেয়। তারপর শিল্পা দেবী নিজের রুমে চলে যায়, নয়নাও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। একদিন নয়না তার বৌদিকে বলে, বৌদি, ডিসেম্বর যে শেষ হয়ে আসছে, এবার তো নতুন বছর পড়ে যাবে, আর কয়েকটা দিনই মাত্র বাকি। তাহলে কি এই বছরে আমরা নতুন বছর পালন করতে পারবো না? তাহলে কি গরিবদের জন্য নতুন বছর পালন করার কোনো অধিকার নেই? নয়না, তুমি এইরকম কেন বলছো? তোমার দাদা তোমাদের জন্য, এই সংসারের জন্য কত কষ্ট করছে, দিনরাত পাথর কাটা, পাথর বয়া মাথায় করে এইসব করেই চলেছে, কিন্তু তাও ওনার মালিক ওনাকে কোনো কিছু টাকা দিতে চায় না, যা কাজ হবে সেটাই দেয়। হে ঈশ্বর, তুমি একটু হলেও আমাদের মুখের দিকে তাকাও না, না হলে আমরা আর কতদিন এরকম ভাবে কাটাবো? অনিন্দিতা যখন এইসব কথা বলছিল, তখন সেখানে তার স্বামী সমরেশ চলে এসে বলে, অনিন্দিতা, তুমি মায়ের দেখাশোনা করবে, হয়তো আজ আমার আসতে অনেক রাত হতে পারে, কারণ মালিক বলেই দিয়েছে আজকে বেশি কাজ আছে, তাই আমি তোমাকে আগে থাকতেই বলে দিচ্ছি, তোমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, কেমন? কিন্তু সমরেশ, আমি তো তোমার জন্য কিছুই বানাইনি, তাহলে তুমি কি খাবে? তুমি কি সারা রাত না খেয়েই থাকবে? এটা কিভাবে করবে? তুমি কাজ করতে গেলে তো খেতেও হবে, আর তুমি যদি শুকিয়ে থাকো তাহলে কিভাবে কাজ করবে? দাদা, তুই আমাদের জন্য কত কষ্ট করছিস, কিন্তু তাও আমরা তোকে ঠিকভাবে খাবারটাও জোগাড় করে দিতে পারছি না। আমাদের ক্ষমা করিস, তোর মাথার উপরে বোঝা হয়ে রয়েছি আমরা। তুই কি পাগল হয়ে গেছিস? এসব কথা কেন বলছিস? শোন, ওদের দুজনকে দেখবি, ওরা ছুটোছুটি করতে করতে বাইরে না চলে যায়, বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, আর রাত্রির বেলা আরো ঠান্ডা পড়তে পারে, চারিদিকে খবরে তো এটাই বলছে, তুই একটু ওদের দুজনকে দেখিস, আমি চললাম। এই বলে সমরেশ কাজে বেরিয়ে যায়। সমরেশের মালিক সমরেশকে আগেই বলে দিয়েছিল সেই দিন রাত্রেবেলায় কাজ করতে হবে, আর সমরেশ টাকার জন্য সারা রাত কাজ করতেও রাজি ছিল। এই রকম ভাবেই সারা রাত কাজ করে সমরেশ মাত্র কয়েকটা টাকা পায়, সেই টাকা নিয়ে বাড়িতে ফেরে। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। নতুন বছর পড়ার 2 দিন আগে রিমা তার বাবাকে বলে, বাবা, জানো তো আমার সব বন্ধুরা নতুন বছর পড়লে কেক কাটবে, কেক খাবে বলছিল। বাবা, তাহলে তুমিও আমাদের জন্য কেক কিনে আনবে, আমরাও তাহলে নতুন বছর পালন করব, আর সকলে মিলে কেক খাওয়া হবে, কত মজাটাই না হবে, তাই না? ছোট্ট বাচ্চা রিমার মুখে এই কথা শুনে অনিন্দিতা চোখে জল নিয়ে মেয়েকে বোঝাতে থাকে। মা রিমা, দেখো, তোমার বান্ধবীরা হয়তো সকলেই ধনী, তাদের বাবাদের কাছে অনেক টাকা আছে, কিন্তু তোমার বাবার কাছে তো কেক কেনার মতো কোনো টাকাই নেই, তাহলে তোমার বাবা কিভাবে কেক কিনে আনবে বলো? অনিন্দিতা, ওরা তো বাচ্চা, আমি ওদের জন্য এত কষ্ট করছি, আর একটু হয় না করেই নেবো, ঠিক আছে? মা, তুই যে কালে নতুন বছরে কেক খাওয়ার শখ করেছিস, তাহলে আমি নিশ্চয়ই তোর জন্য কেক নিয়ে আসবো, আর নতুন বছরে সকলে মিলে আনন্দ করে খাওয়া হবে।
এই বলে সমরেশ কাজে বেরিয়ে যায়। সমরেশ তার মেয়েকে কেক কিনে আনবার কথা তো বলে দিয়েছিল, কিন্তু সে নিজেও জানতো না যে কেক কোথায় থেকে নিয়ে আসবে। এইসব ভাবনা চিন্তা করতে করতে সমরেশ পাথর কাটছিল, তখনই তার হাত লেগে যায় আর সেখান থেকে রক্ত বার হতে থাকে। কিন্তু তবুও সমরেশ কিছু মনে না করে আবারও কাজে লেগে পড়ে। তার ছোট্ট সন্তানের কথা মাথায় রেখে সেদিন রাত্রেবেলাও সমরেশকে কাজ করতে হবে বলে মালিক জানিয়ে দেয়। এই বলে মালিক নিজের বাড়িতে চলে যায়। তখন মালিকের স্ত্রী সুনিতা মালিককে বলে, দেখো না, আমাদের বাড়িতে ড্রাই ফ্রুটের জিনিসপত্রগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি ফ্রিজ থেকে বার করে তোমার জন্য রেখেছিলাম, কিন্তু 2 দিন হয়ে গেল, মনেই নেই। বলছি কোনো এক গরিবকে পেলে আমরা ওগুলো দিয়ে দিই না। আর কাল তো নতুন বছর, কাল আবার তো বাড়িতে নতুন কেক চলে আসবি। মালিক তার স্ত্রীর কথা মতো কাজের জায়গায় যায়। তখন সে গরিব অসহায় সমরেশকে কাজ করতে দেখতে পায়, তাকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে আসে আর ড্রাই ফ্রুট, কেক, জিনিসপত্রগুলো তাকে সব নিয়ে যেতে বলে। মালিককে ধন্যবাদ জানিয়ে ড্রাই ফ্রুটগুলো সমরেশ বাড়িতে নিয়ে আসে। তারপর সেদিন কাজ করার টাকা মালিক যা দিয়েছিল সেই টাকা দিয়ে কেক কেনার মাল মশলা সবকিছুই কিনে নিয়ে আসে। সত্যি আজ আমাদের বাড়িতে নতুন বছর পালন করা হবে, এটা তো আমি কখনোই ভাবিনি। আজ এই প্রথম গরিবরাও নতুন বছর পালন করতে পারবে। চলো আমরা 2 জন মিলে কেকটা বানিয়ে ফেলি, তারপর পরিবারের সকলকেই ডাকবো। রিমা দেখলে অনেক খুশি হয়ে যাবে। এই বলে অনিন্দিতা আর সমরেশ 2 জন মিলে ড্রাই ফ্রুটের কেক বানাতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ পর তারা কেক বানিয়ে ফেলে। ঠিক রাত 12টার সময় তারা পরিবারের সকলে মিলে ড্রাই ফ্রুট কেক খেতে শুরু করে। সেই কেক খেয়ে রিমা অনেক খুশি হয়। আর এইরকম ভাবে গরিব পরিবারে নতুন বছরে ড্রাই ফ্রুট কেক খাওয়া হয়। ওহো, কি রে, তোর বৌদিটা কোথায় গেল? এখনো পর্যন্ত রান্নাঘরে পা রাখলো না। নতুন বৌমার আজকে প্রথম রান্না করার পালা, আর আজকেই এত দেরি করে ঘুম থেকে উঠছে। তাহলে আমি কেমন ভাবে এই নিয়মটা পালন করবো বলতো? মা, তুমি যদি তোমার বৌমাকে এত মাথায় তুলে রাখো তাহলে তো এরকম করবেই, তাই না? তুমি একবার একটু রেগে মেগে কথা বলো, তাহলে তোমার বৌমা বুঝতে পারবে। যাও গিয়ে ডেকে নিয়ে আসো, আর যদি পারো তাহলে একটু ভালো করে কথাও শুনিও। ঠিকই বলেছিস পায়েল, এমন ভাব করছে যেন এই বাড়ির মেয়ে। আমার মেয়েটা কখন উঠেছে আর বৌমাটা এখনো শুয়ে রয়েছে? মেয়েটা চা নাস্তা কিছুই খায়নি, ওকে কে বানিয়ে দেবে? আমি তাহলে কিসের জন্য বৌমাকে নিয়ে এসেছি? এই পায়েল, তুই এখানেই দাঁড়া, আমি দেখি বৌমাকে ডেকে নিয়ে আসি। এই বলে সীমা দেবী বৌমাকে ডাকতে যাবে কি তখনই সেখানে নতুন বৌমা সোহেলি হাজির হয়। সোহেলিকে দেখে পায়েল মায়ের কানে ফিসফিস করে বলতে থাকে, মা দেখো, এখন আসলো তোমার নতুন বৌমা। এবার ভালো করে 2-1টা কথা বলো, যাতে আর কখনো এরকম দেরি করে না ওঠে। শীতকাল বলে কি 10টার সময় উঠবে? বৌদি ভুলে যাচ্ছে, বৌদি এ বাড়ির বৌমা, মেয়ে নয়। পায়েল তার মায়ের কানে বৌদির নামে বিষ ঢেলে দেয়। তারপর সীমা দেবী নতুন বৌমাকে বলে, বৌমা, কটা বাজে এখন? এখন তোমার ওঠার সময় হলো? তুমি জানো না আজ তোমাকে প্রথম রান্না করতে হবে, আর তুমি এখন উঠছো? তুমি কি জানো, যখন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন আমার শাশুড়ি মা আমাকে ভোর 4টের সময় উঠিয়ে সকলের জন্য রান্না করিয়েছিল, আর তুমি একটু শীত পড়তে না পড়তেই ব্যাস শুরু হয়ে গেলে। মা, আসলে আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। শীতকাল আর অনেকটা ঠান্ডা লাগছে তো, আবার আমাকে ঠান্ডা জলে স্নান করতে হলো, তাই জন্য আমার হাত পা নড়ছে না। এই কারণেই একটু লেট হয়ে গেল, আমাকে ক্ষমা করবেন। ক্ষমা করবেন? ক্ষমাটা কিভাবে করব? তুমি কি জানো আমার মেয়েটা কখন উঠেছে আর চা নাস্তা খাবারের জন্য বসে রয়েছে? কখন চা নাস্তাটা বানানো হবে শুনি? মা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। পায়েল, তুমি একটু বাইরে গিয়ে বসো, আমি তোমার জন্য এক্ষুনি চা নাস্তা বানিয়ে নিয়ে যাচ্ছি। এই বলে নতুন বৌমা শীতকালের সকালে শ্বশুর বাড়ির জন্য চা নাস্তা করে দেয়। চা নাস্তা খাবার পর সীমা দেবী নতুন বৌমাকে আর বসতে দেয় না। বৌমা, যাও, চা নাস্তা খেয়ে বসে থাকলে চলবে না, গিয়ে রান্নাটা চাপিয়ে দাও, না হলে আবার দুপুরবেলা হবে না। শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে সোহেলি রান্নাঘরে গিয়ে রান্না চাপিয়ে দেয়। সোহেলি যখন একা রান্নাঘরে রান্না করছিল তখন তাকে দেখে তার স্বামী সুমন বলে, কিরে পায়েল, তুই এখানে বসে রয়েছিস? যা না, গিয়ে তোর বৌদি হাতে হাতে একটু কাজ করে দে, তাহলে তো একটু তাড়াতাড়ি হয়ে যায়। বল, তুই তো এখানে সেই শুধু শুধু বসে ফোন কাটছিস। মা, দেখেছো তো, দাদা আমাকে কাজ করার কথা বলছে, আমার ভালো লাগে না। একটু না বসতে বসতে আবার ফিরে কাজ আর কাজ। মা, তুমি কিছু বলো না।
এই সুমন, তুই শুধু শুধু ওকে কেন কাজ করার কথা বলছিস? সোহেলি এই বাড়ির বৌমা, আর সব কাজ করার দায়িত্ব এই বাড়ির বৌমার, এই বাড়ির মেয়ের নয়। আমি যদি আমার মেয়েকে দিয়ে সব কাজ করাই তাহলে বৌমা কানার কি মানে? আর তাছাড়া পায়েল কদিনের জন্য এই বাড়িতে রয়েছে, ও যদি শ্বশুর বাড়িতে চলে যায় তাহলে তো ঘরটা একদম ফাঁকা হয়ে যাবে, আর শ্বশুর বাড়িতে গিয়ে ওকেই তো সব করতে হবে। মায়ের মুখে এই কথা শুনে সুমন একদম চুপ করে যায়। এইরকম ভাবে সীমা দেবী সবসময় তার মেয়ের হয়ে কথাবার্তা বলতো। মেয়েকে সবসময় রাজরানীর মতো রাখতো, কিন্তু বৌমাকে সে কাজের লোকের মতো রাখতো। আসলে সীমা দেবী তার এক ছেলে সুমন আর একমাত্র মেয়ে পায়েলকে নিয়ে বসবাস করত। সুমনের বিয়ের বয়স হয়েছিল বলে তাই সীমা দেবী সোহেলির সঙ্গে সুমনের বিয়ে দিয়ে দেয়, কিন্তু নতুন বৌমাকে সে নতুন বৌমা বলে একদমই মানে না। এইরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন পায়েল তার বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলছিল। হ্যালো, হ্যাঁ মনিকা বল। কিরে পায়েল, তুই এবারে ক্রিসমাসে কি করছিস? আমার বাবা তো আমাকে একটা গ্রাউন্ড কিনে দিয়েছে, আর ক্রিসমাসের দিনে ক্রিসমাসে ছোট্ট টপ পরবো আর ওই রকম সাজবো। এবছরে ক্রিসমাসে তুই কিরকম ড্রেস পরবি? আমি তো এখনো ড্রেসের কথা বলিনি। ঠিক আছে, তোর কেনা হয়ে গেছে, তুই তাহলে আমাকে ছবিগুলো পাঠিয়ে দিবি। আমিও তোর মতো জামা কিনবো, আমরা দুইজন মিলে সেম ড্রেস পরা হবে। কিন্তু পায়েল, তোর মা তোকে অত টাকা দেবে তো? আমার জামাটার কিন্তু অনেক দাম। আমার জামাটা আমি শপিং মল থেকে কিনেছি, ওটা 20,000 টাকা নিয়েছে, আর তার সঙ্গে একটা ক্রাউন কিনেছি। আরে তুই ওইসব নিয়ে কিছু ভাবিস না, মা আমাকে সব কিনে দেবে। তুই খালি ছবিগুলো পাঠিয়ে দে, তারপর আমি কালকেই মাকে বলবো কিনে দেবার কথা। এই বলে পায়েল ফোন রেখে দেয়। পায়েল ফোন রেখে দেবার পরে মনিকা তাকে তার জামার আর ক্রাউনের ছবিগুলো পাঠিয়ে দেয়। সেই ছবিগুলো দেখে পায়েলের অনেক পছন্দ হয়ে যায় এবং সে সেই রকম সেম ড্রেস আর ক্রাউন নেবে বলে ঠিক করে। এইরকম ভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে পায়েল তার মাকে বলে, মা জানো তো, এই দেখো এই ড্রেসটা কত সুন্দর, এটা আমার বন্ধু মনিকা কিনেছে, আর আমি ওর মতো ড্রেস নিতে চাই। মা তুমি আমাকে কিনে দেবে তো? আরে কিনে দেব না মানে? তোর কোনটা চাই বল, আমি তোকে সব কিনে দেব। আচ্ছা বল, তোর কত টাকা চাই? মা আমার 50,000 টাকা চাই। একটা গ্রাউন্ড কিনবো আর একটা ক্রাউন কিনবো, আর তার সঙ্গে ম্যাচিং এর সব জুয়েলারিও কিনবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বৌমা, পায়েল কি কিনবে তুমি একটা লিস্ট করে নাও, আজকে সন্ধ্যাবেলা গিয়ে ওগুলো কিনে নিয়ে আসবো। মা, তোমরা 3জন মিলে যাও। সীমা, তুমি তাহলে মেয়েটার চাদর কিনে নেবে, আর হ্যাঁ, যদি ইচ্ছে যায় ক্রিসমাসের জন্য লাল ড্রেসও কিনে নেবে, কেমন? সুমনের কথাতে সোহেলি অনেকটা খুশি হয়। তারপর দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতের বেলা সীমা দেবী, পায়েল আর সোহেলি ক্রিসমাস পার্টির জন্য ড্রেস কিনতে বেরিয়ে পড়ে। প্রথমেই পায়েল তার মাকে নিয়ে একটা বড় শপিং মলে ঢোকে। সেইখানে গিয়ে একটা লাল গ্রাউন্ড পায়েলের অনেক ভালো লাগে। তখন পায়েল বলে, মা আমি এই গ্রাউন্ডটা নেব। দেখো না, এই লাল গ্রাউন্ডটা ক্রিসমাস পার্টিতে পরলে আমাকে অনেক সুন্দর দেখাবে। কিন্তু পায়েল, এটার দাম তো অনেক, দেখো। বৌমা, তুমি দাম নিয়ে কেন পায়েলকে শুধু শুধু ভয় দেখাচ্ছ? পায়েল, তোর এটা পছন্দ হয়েছে তো তুই নিয়ে নে, তোকে অত চিন্তা করতে হবে না। বেশি হোক আর কম তাতে আমার কোনো যায় আসে না। এই বলে সীমা দেবী নিজের মেয়ে পায়েলকে 20,000 টাকা দিয়ে জামা কিনে দেয় এবং তার সঙ্গে সবকিছু ম্যাচিং এর জুয়েলারিও কিনে দেয়। তারপর একটা দোকানে যায়, সেখানে সোহেলির একটা সোয়েটার পছন্দ হয়। মা এই দেখো না, এই সোয়েটারটা কত সুন্দর। লাল কালার সোয়েটারটা ক্রিসমাসের দিন পরলে অনেক ভালো দেখাবে। মা আমাকে এটা কিনে দেবেন? বৌমা, তুমি আবার কোন পার্টিতে যাবে যে তোমাকেও লাল রঙের সোয়েটার পরতে হবে? উফ, যত সব আজব। তোমাকে এসব পরতে হবে না, আমি তোমাকে অন্য সোয়েটার কিনে দেবো। আর এই সোয়েটারগুলোর অনেক দাম হবে, এক্ষুনি 2-3 হাজার টাকা বলে বসবে। এই বলে সীমা দেবী বৌমার পায়েলকে নিয়ে সেই দোকান থেকে বেরিয়ে আসে। নিজের মেয়ের জন্য সীমা দেবী 20,000 টাকার জামা কিনে দিল, কিন্তু বৌমার জন্য 2,000 টাকা দিয়ে একটা সোয়েটার কিনে দিল না। সেটা দেখে সোহেলির অনেক মন খারাপ হয়ে যায়। তখন সোহেলি মনে মনে ভাবতে থাকে, নিজের মেয়ের জন্য এত টাকা দিয়ে একটা জামা কিনে দিল ক্রিসমাস পার্টিতে যাবে বলে, আর আমাকে একটা সোয়েটার কিনে দিতে পারলো না শুধুমাত্র আমি বাড়ির বৌমা বলে। সোহেলি এই কথা ভেবে তার চোখে জল চলে এসেছিল, কিন্তু সে তার শাশুড়ি মা আর ননদকে কিছুই বলেনি।
এইরকম ভাবেই অনেক কিছু শপিং করে তারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসতে পায়েল তার দাদাকে এক এক করে নিজের সব ড্রেস জুয়েলারি গুলো দেখাতে থাকে। তখন সুমন সোহেলিকে তার ড্রেসটাও দেখাতে বলে, কিন্তু সোহেলি বলে, আসলে সুমন আমি তো কোনো ড্রেস নিইনি। ওহো সুমন, তুই আর তোর বউয়ের কথা বলিস না। তোর বউ যেই রকমের ড্রেস খুঁজছে সেই রকমের ড্রেস তো ওখানে পাওয়াই যায়নি, তাই জন্যই তো কিছুই নিল না। সোহেলির কথা শেষ হতে না হতেই তার শাশুড়ি মা সীমা দেবী কথাটা কেটে দিয়ে নিজের ছেলে সুমনকে অন্য কথাই বুঝিয়ে দেয়, কিন্তু সুমন সবকিছুই বুঝতে পেরেছিল। সবকিছু বুঝেও সে চুপ ছিল। এইরকম ভাবে দেখতে দেখতে ক্রিসমাসের দিন চলে আসে। ক্রিসমাসের দিনে পায়েল নতুন ড্রেস পরে সেজে গুজে মায়ের কাছে এসে বলে, মা আমাকে কেমন দেখাচ্ছে বলো। বাহ, অনেক সুন্দর লাগছে আমার মেয়েকে। কই দেখি দেখি, একটা কালা টিকা লাগিয়ে দি, কেউ নজর না লাগাতে পারে। এই বলে সীমা দেবী পায়েলের কানের কাছে একটা কালো কাজলের একটা টিপ লাগিয়ে দেয়। তখন পায়েল রাগেতে তার মাকে ছোট বড় কথা বলে দেয়, মা তুমি এইসব কি লাগিয়ে দিলে? দেখো এইসব পরে আমাকে একদম মূর্খ লাগবে। আর তুমি মূর্খর মতো এরকম কানের কাছে টিপ পরিয়ে দিলে, এইসব আমার বান্ধবীরা দেখলে আমাকে নিয়ে হাসাহাসি করবে, তখন আমি সকলের সামনে অপমান হয়ে যাব। এইরকম ব্যবহার দেখে সীমা দেবীর চোখে জল চলে আসে। তখন পায়েল মায়ের চোখের জলটা দেখেও দেখতে না পেয়ে সেখান থেকে পার্টি করতে চলে যায়। আর এদিকে ঠান্ডা জলে থালা বাসন মেজে রান্না বান্না করে সোহেলির অবস্থা খারাপ হয়ে পড়ে। তখন রান্নাঘরে গিয়ে সুমন সোহেলিকে বলে, সোহেলি তুমি সারাদিন রান্নাঘরে ব্যস্ত থাকো, তুমি তো এই বাড়ির বৌমা, আর কত কাজ করবে। চলো একটু রেস্ট নিয়ে নাও। আমি জানি তোমারও খুব ইচ্ছা হচ্ছে ক্রিসমাস পার্টি করার। না না সুমন, এ তুমি কি বলছো? আমি তো এই বাড়ির বৌমা, আমাকে তো বাড়ির সমস্ত কাজ করতেই হবে। মেয়ের জন্য এই বাড়িতে ক্রিসমাস পার্টির ব্যবস্থা রয়েছে, কিন্তু বৌমার জন্য নয়। এই কথা সীমা দেবীর দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনতে পেয়ে যায়। তখন সীমা দেবীর মুখে একটা একটা করে কষ্টের চাপ ভেসে উঠছিল। তাই সীমা দেবী সোহেলির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয় এবং সেদিনের পর থেকে নিজের বৌমা না মেয়ে হিসেবেই দেখত। এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।